নমস্কার। খবরদার, কথা নয়। অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন, AIPSO, তারা আজকে একটা অনুষ্ঠান করছে প্যারাডাইস শিরোমণিতে। আমরা সেখানেই আপনাদের নিয়ে যাব। তার আগে বলি যে গত 13ই জুন ইসরায়েল ইরানের রাজধানী সহ বিভিন্ন জায়গায় আচমকা আক্রমণ চালায়। ইসরায়েলের সঙ্গে প্যালেস্তিনিদের যে সমস্যা, সেখানে ইরানের কোনো ভূমিকা ছিল না। হঠাৎ কেন ইসরায়েল ইরানের দিকে ঝুঁকলো আক্রমণের জন্য, কোনো বোধগম্য হচ্ছে না। ঠিক তার 9 দিন পর আমাদের বোধগম্য কিছুটা হচ্ছে। 9 দিন পর মার্কিন যুক্তরাষ্ট্র নেমে পড়ে ইরানের বিরুদ্ধে এবং আক্রমণ চালায়। এতদিন পর্যন্ত আমাদের বক্তব্য ছিল বা অভিযোগ ছিল যে ইসরায়েলিদের সাহায্য করছেন মার্কিন যুক্তরাষ্ট্র। এই 9 দিন পর গত রবিবার মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে আঘাত হানল, তখন সেটা আর অভিযোগের আকারে নেই, সেটা প্রামাণ্য দলিলে পরিণত হল। যে কথা বলছিলাম, এই কেন্দ্রগুলি যেগুলিতে আক্রমণ চালানো হয়েছে সেগুলি ইস্পাহান, ফর্দ এবং নাতাজ। ইরান বলছে তাদের খুব একটা ক্ষতি হয়নি, কারণ যে গভীরতায় এই পারমাণবিক কেন্দ্রগুলি রয়েছে সেখানে যে বোমা GBU-57, এই বোমা কোনো অবস্থাতেই ওই জায়গা পর্যন্ত পৌঁছবে না, তার আঘাত। এটা ইরানের বক্তব্য শুধু নয়, পারমাণবিক বিশেষজ্ঞরা যারা রয়েছেন তাদেরও বক্তব্য। মার্কিন যুক্তরাষ্ট্র B-2 স্পিরিট বম্বার নিয়ে সেখানে আক্রমণ চালায়। এই আক্রমণে সমস্ত দেশ, ইরান ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। এর আগে এই সমস্ত উপসাগরীয় এই অংশটায়, অর্থাৎ পশ্চিম এশিয়ার এই অংশটাতে ব্যাপকভাবে সাধারণ মানুষের ওপরও বোমা ফেলা হচ্ছে, বিমান আক্রমণ হচ্ছে। এই নিয়েই প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বব্যাপী। আমরা যে জায়গার কথা বলছিলাম, অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন ত্রিপুরা চ্যাপ্টার যে প্রতিবাদ দিবস করছে, তারই কিছু অংশ আপনাদের দেখাবো এবং কোনো বিশেষ ব্যক্তিত্বের আমরা বক্তব্য আপনাদের শোনাবো। চলুন তাদের অনুষ্ঠান। ওই সময়ে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী ছিলেন পেরেস, এটাই হচ্ছে সমস্যা আমাদের পৃথিবীতে কিছুটা, যে শান্তির জন্য যেমন আমরা জানি 1975 সালে পৃথিবীতে সেই সময়ে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে ডাক থো, যিনি শান্তির জন্য লড়াই করেছেন যুদ্ধের বিরুদ্ধে, আর তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবাদ কিসিঞ্জারকে একসাথে মিলিয়ে সেই বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। লে ডাক থো আর কিসিঞ্জারকে একসাথে লে ডাক থো ঘোষণা করেছিলেন, কিসিঞ্জার যার হাতে রক্ত লেগে আছে, আমার ভিয়েতনামে যারা মাটি জ্বালিয়ে দিয়েছে, ক্ষেত জ্বালিয়ে দিয়েছে নাপাম বোমা ফেলে, সেই কিসিঞ্জারের সাথে আমি শান্তির পুরস্কার গ্রহণ করতে পারবো না, নোবেল পুরস্কার গ্রহণ করতে পারবো না। ঠিক একইভাবে ওই ভারতও যিনি শান্তির জন্য ইসরায়েলের এই প্রকল্পের বিরোধিতা করেছিলেন, পৃথিবীর মানুষকে জানিয়েছিলেন, তার সাথে নোবেল কমিটি ওই সময়ের ইসরায়েলের প্রধানমন্ত্রী পেরেস, তার নামও যুক্ত করে দিয়েছিল। ভানু হাত জোর করে বলেছেন, না, যার নাম, যিনি এই অস্ত্র তৈরি করবার ক্ষেত্রে নির্দেশ দিচ্ছেন, তার সাথে আমি নোবেল পুরস্কার গ্রহণ করতে পারবো না। নোবেল কমিটি দয়া করে আমার নাম শান্তির পুরস্কার দেবার জন্য আপনারা যে লিস্ট করেছেন সেখান থেকে আমার নামটা কেটে দিন। এই হচ্ছে ঘটনা। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনারা শুনেছেন অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন, আপনারা সবাই জানেন, এর আগেও বলেছি যে মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে
ইরানের ওপর ঝাঁপিয়ে পড়েছে। এতকাল যেটা বলছিলাম আমরা, অভিযোগ আকারে বলছিলাম মার্কিন সহায়তা, এই একটা অভিযোগ রয়েছে, ইসরায়েল মার্কিন সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালিয়েছে, গাজা ভূখণ্ডে ব্যাপক আক্রমণ চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রই গত রবিবার প্রমাণ করে দিয়েছেন যে না, এটা আর এখন অভিযোগ না, এটা বাস্তব সত্য। এই ব্যাপারে এই আক্রমণটা কেন, কী কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়ল, কেন আসতে গেল, বিশ্বযুদ্ধের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এই নিয়েই কথা বলবো। অধ্যাপক ডক্টর সেলিম স্যার, একটা জায়গায় যে জানতে চাইছি যে এই মুহূর্তে পশ্চিম এশিয়ার যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমেরিকা সহ বৃহৎ রাষ্ট্রগুলিকে আরও গোছানো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমেরিকা সেখান থেকে বেরিয়ে এলো, কেন সরাসরি আক্রমণের জন্য? দেখুন, এটা আমেরিকার জন্য নতুন কিছু না, কারণ আমেরিকা চিরকালই তার অস্ত্রের বাজার, তার যে ওয়েপন্স মার্কেট, এই মার্কেট একটা তার অর্থনীতির বৃহত্তম জায়গা। এবং আমেরিকান অর্থনীতি যেহেতু এই মুহূর্তে খুব বেশি শক্তিশালী জায়গায় নেই, নানা কারণে আমেরিকান অর্থনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত। তার কতগুলো ইন্ডিকেশন বুঝতে পারবেন যে যেভাবে বিদেশি পণ্য আমেরিকায় ঢোকার ক্ষেত্রে ট্যারিফ বা শুল্ক প্রদান করা হচ্ছে এবং উচ্চ হারে শুল্ক বসানো হচ্ছে, তার মানে কোথাও না কোথাও নিজেদের যে ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচাতে চাইছে, তার মানে অর্থনীতি কম্পিটিটিভ জায়গাতে কিন্তু এই মুহূর্তে নেই। এটাই। দ্বিতীয়ত, যেভাবে যারা বিভিন্ন, আসলে আমেরিকা চিরকালে কিন্তু আমেরিকা ফর অল, চিরকাল পৃথিবীর সমস্ত দেশ থেকে নানা প্রান্ত থেকে মেধা আমেরিকায় গেছে এবং সেই মেধা কিন্তু আমেরিকাতে অসম্ভব উৎপাদনশীলভাবে কাজ করেছে। আজকে দেখা যাচ্ছে আমেরিকা বিভিন্ন দেশ থেকে যাতে কাজের জন্য লোকজন যেতে না পারেন, বা যারা কাজের জন্য ওখানে আছেন তাদেরকে ওখান থেকে বার করে দিতে চাইছে নানা অজুহাতে, নানাভাবে। যে সমস্ত ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী যারা আমেরিকায় গবেষণা কাজে লিপ্ত, পড়াশোনায় লিপ্ত, তাদেরকেও কিন্তু আমেরিকা এই মুহূর্তে আটকে দেওয়ার চেষ্টা করছে, নতুন করে যেতে দিচ্ছে না এবং নানাভাবে ওদেরকে কিন্তু বাইরে বার করে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমেরিকার বাইরে বার করে। তার মানে সমস্ত কিছু মিলিয়ে আমেরিকার অর্থনীতি এই মুহূর্তে খুব ভালো অবস্থায় নেই। এটা অর্থনীতি ছাত্র হিসেবে আমার যেটা মনে হয়, এই জায়গাটায় দাঁড়িয়ে দেখুন তাহলে আমেরিকার বাণিজ্যের অবস্থা ভালো না, আভ্যন্তরীণ যে তার যে নিয়োগ বা এমপ্লয়মেন্ট, এই কন্ডিশনটা খুব ভালো না, এবং আমেরিকার যারা বিজনেস পার্টনার তাদের সঙ্গে আমেরিকার এই মুহূর্তে অবস্থান খুব ভালো অবস্থায় নেই। সুতরাং অস্ত্রের বাজারটাকে আবার চাঙ্গা করা এবং তার সঙ্গে তার যে সহযোগী যে রাষ্ট্রগুলো আছে যারা ওর সঙ্গে এই ওয়েপন্স মার্কেটটা নিয়ে অন্যরা যারা ডিল করে, সো এরা একটা একচ্ছত্রভাবে এই বাজারটাকে দখল করতে চাইবে। এবং সেক্ষেত্রে এই পশ্চিম এশিয়া যদি ডিস্টার্ব হয়, কারণ পশ্চিম এশিয়ার কম্পোজিশন অফ অদ্ভুত, কারণ হোল মিডল ইস্টটা প্রায় পশ্চিম এশিয়াতে, সঙ্গে একদম ইন্ডিয়া থেকে চায়না থেকে একটা বড় অংশ, এই জায়গাটা যদি কোনো কারণে ডিস্টার্ব হয় এবং যার জন্য দেখুন কোথায় মানে কীভাবে নজরটা যাচ্ছে, মানে পৃথিবীর এখনও পর্যন্ত সবথেকে অর্থনৈতিকভাবে সবথেকে যে প্রোগ্রেসিভ যে রাষ্ট্রটা, অর্থনৈতিকভাবে যেটা সবথেকে সমৃদ্ধশালী রাষ্ট্র এবং যে রাষ্ট্রটা এখনও পর্যন্ত শক্তির দিক থেকে 1 নম্বর শক্তিধর, সে পাকিস্তানের মতো যার ইকোনমি অত্যন্ত আনস্টেবল, পাকিস্তানের অর্থনীতির প্রধানমন্ত্রী অথবা তার প্রেসিডেন্টের সঙ্গে মিট করছেন না, তিনি ডিনারে কাকে আহ্বান জানাচ্ছেন, ডিনারে তিনি ইনভাইট করছেন তার সেনাপ্রধানকে, জেনারেল মুনিরকে। এইটা বোঝা যাচ্ছে যে অর্থনৈতিকভাবে এবং মানে কোনো না কোনোভাবে বাঁচতে চাইছে এবং কোনো না কোনোভাবে কোথাও না কোথাও হয়তো পাকিস্তানের জমিটাকেও আগামী দিনে দখল করার জন্য, পশ্চিম এশিয়াতে সে এই জায়গাটাকে বজায় রাখার জন্য, জায়গাটা দখল করার জন্য। এই সমস্ত বিষয়টা হচ্ছে একটা দিক। যদি দ্বিতীয় দিকটাতে আসেন তাহলে সেটা কিন্তু কাঁচা সোনা, যেটা পেট্রোল, এই যে পেট্রোল বা এই যে অয়েল, এই যে রিজার্ভার, তার একটা পশ্চিম এশিয়াতে একটা বড় রকমের অয়েল রিজার্ভার কিন্তু রয়েছে এবং বিশেষত মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ইরাকে অ্যাটাকের পরে এবং সাদ্দাম হোসেনের এই পতনের পরে ভাবা গেছিল যে সাদ্দাম হোসেনের পতনের পরে হয়তো অনেকটা এই জায়গাটা দখল করে, মানে পুতুল সরকার বসিয়ে দিয়ে এই তেলের বা অয়েলের যে বাজারটা, পেট্রোলের যে বাজার, এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। দেখা গেল না, এই যে জিও পলিটিক্যাল যে সিচুয়েশন, তার মধ্যে ইরান একটা মস্ত বাধা হয়ে দাঁড়াচ্ছে। জর্ডন বা ধরুন সিরিয়া বা লিবিয়ার মতো যে ছোট ছোট দেশগুলো আছে, লেবানন, এরা কিন্তু এই জায়গাটা এতটা বাধা হয়ে দাঁড়াচ্ছে না, বরং তারা কিন্তু এবং নানা কারণে, এমনকি সৌদি আরবে কিন্তু নির্দিষ্ট কারণে কিন্তু আমেরিকার সঙ্গে এবং তার সহযোগীর সঙ্গে নির্দিষ্ট সম্পর্ক রেখেই তাকে চলতে হচ্ছে বা চলবে। তাহলে এক্ষেত্রে একমাত্র দেখুন ছোটো ছোটো কান্ট্রিগুলো, সেগুলো ইভেন জর্ডন কিন্তু তার ভূমি দখল করতে দিতেও রাজি পরোক্ষে এই যুদ্ধের জন্য।
তার মানে এখন যদি দেখা যায় যে কাঁচা সোনা বা পেট্রো ডলার এই বাজারটা পুরোপুরিভাবে কিন্তু আমেরিকা এবং তার সহযোগীরা কন্ট্রোল করতে পারছে না। এটা কন্ট্রোল করতে গেলে কোনো না কোনোভাবে ইরানকে কিন্তু ডাউন করতে হবে। ইরানকে ডাউন না করলে এই যে হরমুজ যে প্রণালী, এই প্রণালী দিয়ে অন্তত 20 থেকে 25% গোটা ওয়ার্ল্ডে যে টোটাল পেট্রোল যে এক্সপোর্ট হয়, এই এক্সপোর্টের 20 থেকে 25% পেট্রোল কিন্তু হরমুজ প্রণালীতে যায়, যে প্রণালীটা মূলত ইরানের জিওপলিটিক্যাল কারণেই মোটামুটিভাবে ইরানের দখলে বা ইরানের কন্ট্রোলে এটা রয়েছে। এই জায়গাটায় ইরানের পতন হলে এই পেট্রো ডলার মার্কেটটাকে কবজা করা অনেকটা সহজ হয়। এবং আগামী দিনে যেহেতু এখন আপেক্ষিকভাবে ইউনিপোলার ওয়ার্ল্ড, কারণ সোভিয়েত রাশিয়ার পতনের পরে একচ্ছত্রভাবে আমেরিকা যে বাণিজ্যটা করছে, আবার নতুন করে ইউক্রেন একটা ফ্রন্ট খুলেছে, ইউক্রেন এবং রাশিয়া, তাহলে নানাভাবে কিন্তু অন্যান্য ফ্রন্টগুলো ডেভেলপ করছে। কাজেই ওই দিক থেকে দৃষ্টি ঘোরানো, এবং আসল কথা হচ্ছে বাজারের বাইরে দ্বিতীয় কিছু আছে বলে আমার মনে হয় না। এই জায়গাটা তো স্পষ্ট করেই বললেন যে জিনিসটা সাধারণ মানুষ জানতে চাই, ঠিক আমরাও যেটা জানতে চাইছি যে এই যুদ্ধবিগ্রহ এটা শান্তির বিপক্ষে, এটা তো সাধারণ মানুষের বিরুদ্ধে। সুতরাং এই পৃথিবীব্যাপী যারা নিজেদের শ্রেষ্ঠ নেতা বলে ভাবেন, তারা এটা নিয়ে কেন ভাবছেন? এটা অত্যন্ত একটা কিন্তু মানে কি বলবো টালমাটাল পরিস্থিতি। এবং এই মুহূর্তে যে কোনো যুদ্ধে কিন্তু মারা যায় কারা? সাধারণ মানুষ। যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় কারা? যারা বিদেশে কাজ করতে গেছে, গবেষণা করতে গেছে, কাজের জন্য গেছে। অথবা আজকে কিন্তু গ্লোবাল ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে একটা গ্রামের মতো একটা ভিলেজ। এই পৃথিবীর নামক যে গ্রাম, এইখানে কিন্তু আমাদের এখান থেকেও ছেলে মেয়েরা কতজন আজকে লন্ডনে রয়েছেন, তারা নিউ ইয়র্কে রয়েছেন, ইসরায়েলে রয়েছেন, তারা ইরানে রয়েছেন। পৃথিবীর সমস্ত দেশে কিন্তু মানব শক্তি, মানব যে সম্পদ, এটা পৃথিবীর দেশে দেশে কিন্তু এই সবাই সম্পদ কিন্তু আজকে বিস্তার লাভ করেছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে এটা না যে আমি যদি কোনো একটা পক্ষে যাই তাহলে অপর পক্ষে আমার দেশ বাঁচবে। কারণ আমার ছেলে মেয়েরা যেমন ইরানে রয়েছে, ইসরায়েলে রয়েছে, নিউ ইয়র্কে রয়েছে, লন্ডনে রয়েছে। কাজেই এই মুহূর্তে কিন্তু আমাকে একটা শক্ত স্ট্যান্ড নিতে হবে। এবং আমি বারবার বলছি, যুদ্ধে আজকে গাজা বা প্যালেস্তাইন ভূখণ্ডে যে 57,000 উপর মানুষ মারা গেছে মানে অফিসিয়ালভাবে, তার মধ্যে 1,700-র উপর হচ্ছে আপনার ইসরায়েলি, এবং 56,000-এর অধিক হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার প্যালেস্তাইন বা গাজা ভূখণ্ডের মানুষ। এবং এটা তো শিশুর সংখ্যা অনেক, প্রায় 33,000 মতো শিশু। এবং সেক্ষেত্রে যে হামাস বা যে উগ্রপন্থী সংগঠন, তাদের যত না মারা গেছে তার থেকে হাজার গুণ বেশি মারা গেছে সাধারণ মানুষ। এটা খুব বিপজ্জনক। এই যে সাধারণ মানুষের যে ক্রমাগত যে নিধন, এই নিধনটা, এবং এটা তো কেন যুদ্ধে সরাসরি এফেক্ট করতে যারা মারা যাচ্ছে, যুদ্ধ পরবর্তী সময়ে যে খাদ্যাভাব, পানীয় জলের অভাব, বাসস্থানের অভাব, এবং ত্রাণ পর্যন্ত সেখানে এতদিন পর্যন্ত ত্রাণ পর্যন্ত পৌঁছতে পারেনি। ত্রাণ নিয়ে যারা গেছে তাদেরকে পর্যন্ত যুদ্ধবন্দী করা হয়েছে, ইসরায়েল তাদেরকেও যুদ্ধবন্দী করেছে। যেটা আন্তর্জাতিক যে যুদ্ধবিরোধী আইন, তার কিন্তু সম্পূর্ণভাবে সেটা লঙ্ঘন করা হয়েছে। যার ফলে গাজাতে শিশুদের খাদ্য নেই, শিশুদের দুগ্ধ নেই, পানীয় জল নেই, বাসস্থান নেই, স্কুল কলেজ সমস্ত ধ্বংস হয়ে গেছে। এটা তো শুধু গাজাই নেই। আজকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, তাদের কালকে প্যালেস্তাইনেও সে একই ঘটনা ঘটবে, এবং সেটাও কিন্তু আপনারা প্যালেস্তাইনেও শিশু হত্যা হবে, প্যালেস্তাইনেও সাধারণ নাগরিক হত্যা হবে, প্যালেস্তাইনে হাজার মানুষ যারা বিভিন্ন দেশ থেকে কাজ করতে গেছেন তাদেরকে কিন্তু ফিরে আসতে হবে, অর্থাৎ সারা পৃথিবীর অর্থনীতি এফেক্টেড হবে। এটা কাম্য না। এবং একইভাবে কিন্তু কালকে আমেরিকা যেভাবে সরাসরি ইরানে বম্বিং করেছে গত রোববার আপনারা বললেন, যার ফলে এই যুদ্ধটা কিন্তু সরাসরি এখন আমেরিকার একটা পার্টি। এতদিন পরোক্ষ আমেরিকা এর পিছনে ছিল, এখন কিন্তু সরাসরি। যার ফলে এখন কিন্তু ইরানেরও কিন্তু ক্ষতি হবে, এবং ইরানও কিন্তু একই রকম ঘটনা ঘটছে। এটা গেল সরাসরি যে দেশগুলো। এবার আমাদের মতো দেশ, আমরা কিন্তু যেই মুহূর্তে দেখা যাবে পেট্রোলের এই হরমুজ প্রণালীটা যখন এটা টালমাটাল অবস্থায় চলে আসবে, ইউএস এবং ইরানের কনফ্লিক্টের মধ্যে ঢুকে যাবে, দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানে নানাভাবে কেউ বম্বিং করবে। হয়তো কালকে ইরানে দেখা গেলো এখানে বম্বিং করে একটা ব্যারিকেড তৈরি করে দিল, এবং হরমুজ প্রণালী দিয়ে পেট্রোল আসছে না। 25% পেট্রোল সাপ্লাই যদি গোটা ওয়ার্ল্ডে বন্ধ হয়ে যায়, আমাদের দেশেও কিন্তু 25% পেট্রোল বন্ধ হয়ে যাবে। এবং কালকে রাতারাতি হাইলি পপুলেটেড যে কান্ট্রিগুলো আমাদের মতো যে দেশগুলো আছে, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব, জিনিসপত্রের দাম বাড়বে, সাধারণ তার মানে এই যুদ্ধে আমাদের যারা এনআরআই, যারা সরাসরি ইসরায়েল
অথবা যারা সরাসরি প্যালেস্তাইন অথবা যারা ইরান আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি কিন্তু এই যে পেট্রোডলারের যে লড়াই, তার মাঝখানে পড়ে পেট্রোলের যে দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, অর্থনীতির টালমাটাল হবে। আমরা যে বাণিজ্য করছি, আমাদের সঙ্গে ইরানের বাণিজ্য আছে, আমাদের সঙ্গে আপনার ইসরায়েলের বাণিজ্য আছে, সেই বাণিজ্যটাও ক্ষতিগ্রস্ত হবে। এই জায়গায় দাঁড়িয়ে এবং আমাদের যে নন ট্রিটি আমরা যে অ্যালায়েন্সে ছিলাম দীর্ঘদিন ধরে, এইটা নন অ্যালায়েন্স মুভমেন্টে, এই জায়গাটা কিন্তু আবার মনে হয় ফিরে আসে। এবং আমাদের প্রধানমন্ত্রী যেহেতু বা আমাদের দেশ এখনো সরাসরি কোনো স্ট্যান্ড নিচ্ছে না। আসলে ইন্টারনাল পলিটিক্স ইজ সামথিং ডিফারেন্ট। ইন্টারনাল পলিটিক্সে আপনার পপুলেশন কম্পোজিশন, সংখ্যাগুরু সংখ্যালঘু চলতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে কে আমার পার্টনার, আমি কার সঙ্গে বেশি বাণিজ্য করি, কোথা থেকে আমি সমর্থন পাই, আমার কালকে ক্রাইসিসে কি রাশিয়া এবং ইরান পাশে আগে দাঁড়াবে নাকি আমেরিকা পাশে দাঁড়াবে। খুব ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে যে আমেরিকা কিন্তু আমাদের ক্রাইসিসে পাশে দাঁড়াচ্ছে না। আমাদের পাকিস্তানের সঙ্গে আমাদের যে ক্রাইসিস, এই ক্রাইসিসে আমাদের সঙ্গে কিন্তু রাশিয়া দাঁড়াচ্ছে, কিন্তু আমেরিকা দাঁড়াচ্ছে না। অর্থাৎ এবং বহু ক্ষেত্রে আমরা ইরানেরও কিন্তু সহযোগিতা পেয়েছি। এবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো ইসরায়েলও আমাদের কোনো কোনো জায়গায় সহযোগিতা করেছে, কিন্তু সেটা কম। তাহলে আমাদের কিন্তু আমাদের অর্থনৈতিক কারণে, আমাদের ক্রাইসিস মোমেন্টে, সংকটের সময় কাদের পাবো, আমাদের ঐতিহাসিক যে সম্পৃক্ততা, এইগুলো মাথায় রেখে আমাদের কিন্তু ক্লিয়ার স্ট্যান্ড নিতে হবে। এই স্ট্যান্ডটা যদি আমরা নিতে না পারি, শুধুমাত্র ইন্টারনাল পলিটিক্সে সংখ্যাগুরু সংখ্যালঘু, ইরানে কারা সংখ্যায় বেশি, ইসরায়েলে কোন ধর্ম সংখ্যায় বেশি, বা আমেরিকায় কারা বেশি, এই পার্সপেক্টিভে গেলে আমরা একটা বড় ভুল করব। আমাদের মনে হয় এই মুহূর্তে আমাদের একটা শক্ত স্ট্যান্ড একদম স্পষ্ট করে যেটা বলা সেটা হচ্ছে শুধু নীরব ভূমিকা থেকে কোনো লাভ হবে না। এই জায়গায় দৃঢ়ভাবে কথা বলার সময় এসেছে। ভারতবাসী কিন্তু এটাই চাইছে। আমার ধারণা একই স্ট্যান্ড সমস্ত পৃথিবীব্যাপী সাধারণ মানুষ চাইছে, কারণ কোনো অবস্থাতেই যুদ্ধের বিনিময়ে সাধারণ মানুষ তার প্রাণ দিতে চাইছে না। অনুষ্ঠানে পেয়ে গেলাম রাজ্যের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর ভূপাল সিনহাকে। বললে সরাসরি যাই, আজকের এমন একটা দিনে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গায় দাঁড়িয়ে মার্কিন সাম্রাজ্যবাদ হঠাৎ করে এই যুদ্ধে জড়িয়ে পড়ার পেছনে কী কারণটা বলছে? এটা হঠাৎ করে জড়িয়ে পড়ার কোনো ব্যাপার নেই। আসলে পশ্চিম এশিয়াতে মার্কিন সাম্রাজ্যবাদের যে থাবা, সেটা অনেক দিন ধরেই আছে। ইরাককে ধ্বংস করা হয়েছে এবং প্যালেস্তাইনের ইসরায়েলের মাধ্যমে গাজা ভূখণ্ডের উপরে প্যালেস্তাইনে যে আক্রমণ আজকে চলছে, হাজার হাজার মানুষের জীবন, জীবিকা, সম্পদ সমস্ত কিছু ধ্বংস করে এই যে মৃত্যু লীলা যেটা চলছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ এই এআইপিএসের পক্ষ থেকে বারে বারে আমরা করেছি। কিছুদিন আগেও আমরা এখানে একটা অনুষ্ঠান আমরা করেছি। এখন এই যে মার্কিন সাম্রাজ্যবাদের এখানে জড়িয়ে পড়া, সারা পৃথিবীতে একটা যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করে মূল উদ্দেশ্য হচ্ছে দুটো। একটা হচ্ছে পশ্চিম এশিয়াতে তার যে মাটির নিচে অফুরন্ত তেল ভাণ্ডার আছে, সেটাকে তার উপরে তার যে একচ্ছত্র আধিপত্য, ইরান সেক্ষেত্রে বাধা আছে, সেটা বজায় রাখা। দ্বিতীয় সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ, তার যে সংকট যেটা আছে 2008 সাল থেকে সারা বিশ্বে যে সাম্রাজ্যবাদী সংকট, সেটার থেকে ওরা এখনো বেরিয়ে আসতে পারেনি। এই যে বিভিন্ন জায়গায় যুদ্ধ উন্মাদনা ছড়িয়ে দিয়ে সাম্রাজ্যবাদী সংকট থেকে বেরিয়ে আসার জন্য সমরাস্ত্র শিল্পকে চাঙ্গা করা, এটা হচ্ছে আজকে ভারত পাকিস্তানের যে যুদ্ধ। সেক্ষেত্রেও আপনারা দেখেছেন যুদ্ধের পরে যারা যুদ্ধ অস্ত্র উৎপাদন করে, তাদের দেশে যারা যুদ্ধ করছে তারা অস্ত্রের জন্য অর্ডার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। সুতরাং সারা বিশ্বে এইভাবে সাম্রাজ্যবাদীরা তাদের এই যে যুদ্ধ উন্মাদনার বিষয়টা ছড়িয়ে দিয়ে সেখানে একদিকে যেমন সাম্রাজ্যবাদী প্রভাব তারা বজায় রাখার চেষ্টা করছে, অন্যদিকে সমরাস্ত্র শিল্প ছাড়া এখন অন্য সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা সেখানে ব্যর্থ হচ্ছে। এই সমরাস্ত্র শিল্পকে চাঙ্গা করার জন্যে এই যে দিকে দিকে তার যে প্রচেষ্টা, সেটা অব্যাহত আছে। আমরা আগেও দেখেছি সাম্রাজ্যবাদী যখন সংকটটা তীব্র আকার ধারণ করেছে, সেই 70 দশকের সময় থেকেও আমরা দেখেছি সেখানে এই সমরাস্ত্র শিল্পকে চাঙ্গা করে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করেছে। আজকে ইরানের উপরে এই যে নির্মম অমানসিক যে আমরা হাজার হাজার টন বোমা ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র যেই বিষয়টাকে নিশ্চিত করতে চাইছে
আসলে এটা কোনো পারমাণবিক অস্ত্র বা অন্য কিছু নয়, সেটা হচ্ছে পশ্চিম এশিয়াতে তার যে মাটির নিচে যে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে তার উপরে খবরদারি বজায় রাখা এবং সারা বিশ্বে যুদ্ধের উন্মাদনার যে ভীতি যেটা সেটা দেখিয়ে তার সমরাস্ত্র শিল্পকে চাঙ্গা করা, এটাই হচ্ছে এদের হঠাৎ করে কোনো ব্যাপার নয়। এই যে বিষয়টা, এই নীতিটা, এটা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গাতে ওরা কিন্তু এটা বজায় রেখে এটা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প সেটাকে তুঙ্গে নিয়ে গেছেন, এটা হচ্ছে মূল বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। ভূপাল সিনহা যে স্পষ্ট করে যে কথাটা বললেন আজকের এই অনুষ্ঠানে, সেটাই স্পষ্ট হলো যে ট্রাম্প ব্যাপকভাবেই এই কর্মসূচিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মূলত হচ্ছে অস্ত্র বাজার খুলে দেওয়া এবং এই যে একটা ট্র্যাপ বা ফাঁদ, এই ফাঁদে সকল রাষ্ট্রই আস্তে আস্তে ঝুঁকে পড়ার দিকে যাচ্ছে। সেটাই হচ্ছে আতঙ্ক। মূল বিষয় সাধারণ মানুষের বিরুদ্ধেই এই যুদ্ধ ঘোষণা। অনুষ্ঠানের পরেই পেয়ে গেলাম রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় ভবনকে। এই জন্য পুরুষোত্তম দার কাছে এসেছি। গত কয়েকদিন আগে আপনারাও শুনেছেন, এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে একটা অসাধারণ মন্তব্য করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না, ওরা একটা ঝামেলা করবে। মূল বিষয়টা এরকম ছিল। পুরুষোত্তম দা, ঘটনাটা ফলেও গেল আপনার কথাটা। আমি বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া ইসরায়েলের পক্ষে যুদ্ধ আর 10 দিন টানা সম্ভব হবে না। হ্যাঁ। কারণ ইসরায়েল আক্রমণ করেছে বিনা প্ররোচনায়, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে, রাষ্ট্র সনদ অগ্রাহ্য করে ইরানের উপর আক্রমণ করেছে। ইরানের অধিকার আছে আত্মরক্ষা করার। ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার ফলে ইসরায়েল সাময়িক বিপর্যয়ে পড়েছে। ইসরায়েল ভাবতে পারেনি ইরানের এই ধরনের শক্ত প্রতি আক্রমণের মুখে পড়বে। এখন ইসরায়েল ছেড়ে কেঁদে বাঁচি অবস্থা। পশ্চিমী মিডিয়ায় আসল সত্য আসছে না, আসল ঘটনা অন্যত্র লুকিয়ে আছে। আমরা বলছিলাম যে এখন ইরান যেভাবে পাল্টা আক্রমণ করছে, সমগ্র ইসরায়েল, তেল আবিব থেকে হাইফা থেকে শুরু করে সমগ্র ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে চলে আসছে। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত নিষ্ক্রিয়, ব্যর্থ প্রতিপন্ন হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষে আর বেশি দিন যুদ্ধ চালানো সম্ভব না। মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েল যুদ্ধে টেনে আনবি, তো সেটাই সত্যি পরিণত হয়েছে। গত রোববার দিন মধ্যরাত্রি কিংবা বিকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আক্রমণ চালিয়েছে। ওই আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করলো পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যবাদী জল্লাদ মার্কিন যুক্তরাষ্ট্র। এই আক্রমণ সম্পূর্ণভাবে নিন্দনীয়। এই আক্রমণের অর্থ নেই। যেখানে আন্তর্জাতিক আণবিক ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। ইরান এনপিটি এর সদস্য, ইরান কিন্তু নন প্রলিফারেশন ট্রিটিতে স্বাক্ষর করেছে। ইরান আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নজরদারির মধ্যে আছে। তারা বলছে আমরা পারমাণবিক গবেষণা করছি, নিউক্লিয়ার শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য, ইউরেনিয়াম এনরিচমেন্ট করছি, আমরা অস্ত্রের জন্য নয়। এবং এটাও কিন্তু কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা সচিব তুলসী গাবার্ডে, উনিও কিন্তু বলেছেন দিন 7 আগে যে আমাদের কাছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এরকম কোনো খবর নেই। এখন ট্রাম্পের চাপে পড়ে তুলসী গাবার্ডের বক্তব্য ট্রাম্প ধূলিসাৎ করে দিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। সেই অবস্থায় ইসরায়েলকে বাঁচাতে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি আরো বেশি প্রত্যক্ষ করার জন্য ইরানের উপর গতকালকে একতরফা হামলা মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছে। এবং এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানের 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু আন্তর্জাতিক মহল বলছে যে এই ধরনের পরমাণু কেন্দ্র ধ্বংস হওয়ার কোনো কারণ নেই। যদি পরমাণু কেন্দ্র ধ্বংস হতো তাহলে বিকিরণ হয়নি, আণবিক তেজস্ক্রিয় বিকিরণের কোনো কোথাও ধরা পড়েনি। আর যদি পরমাণু কেন্দ্র ধ্বংস হয় তাহলে তো ভারতবর্ষ সবচেয়ে বিপন্ন হবে। কারণ এই যে সাগরের জল কিন্তু আমাদের 5টা রাজ্যকে, কর্ণাটক, গুজরাট, কেরল, তামিলনাড়ু, এই 5টা রাজ্যে সমুদ্রের জল আণবিক তেজস্ক্রিয়তা বিপন্ন হয়ে পড়বে। একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা এই যুদ্ধ পৃথিবীর মধ্যে বিরাট সংকট তৈরি করবে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের আগুন যদি ছড়িয়ে পড়েছে তাহলে ভারতবর্ষের অর্থনীতি ব্যাহত হবে,
ভারতবর্ষের স্বার্থপূর্ণ হবে, সারা পৃথিবী স্বার্থপূর্ণ হবে। আর একটা কথা আমি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কোনো যুদ্ধেই জয়ী হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানেও নাকে ঘষা খাবে, ইরাকেও খেয়েছে, পরে ইরানও খেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ায় পারেনি, ভিয়েতনামে। ভিয়েতনামের মতো ছোট্ট দেশের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র হার স্বীকার করতে বাধ্য হয়েছিল। আপনাদের মনে আছে হ্যাঁ, হ্যাঁ। ভিয়েতনামের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কি ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়েছিল। ভিয়েতনাম ছোট্ট দেশ, ইরান তো অনেক বড় দেশ, অনেকটা শক্তি। ভিয়েতনাম তো অত্যন্ত ছোট্ট একটি দেশ। ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র কেন আক্রমণ করেছিল? কোনো কারণ ছিল না। ভিয়েতনামের জনগণের মুক্তিকে আটকানোর জন্য। ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নাকে ঘষা খেয়েছে। আপনার আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার এগেনস্ট টেরর করে তালিবানদের বিরুদ্ধে লড়াই করেছে। শেষ অব্দি তালিবানদের সাথে চুক্তি করে তালিবানদের হাতেই আফগানিস্তানকে সঁপে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লেজ গুটিয়ে পালাতে হয়েছে। আফগানিস্তানে ঘটেছে, ইরাকে একই জিনিস ঘটেছে, লিবিয়াতে একই জিনিস ঘটেছে, ইরানেও মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে একই দুর্ভোগ ভোগ করতে হবে আগামী। হ্যাঁ, উত্তর কোরিয়া তো একই উত্তর রকম। কোরিয়াতে এসছে, এবং এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ মার্কিন যুক্তরাষ্ট্র করছে, ইরানের সার্বভৌমত্ব আক্রমণ করা। এবং যেহেতু যুক্তির এই যুক্তি কোনোভাবেই টেকে না। আর ইসরায়েল হাতে পারমাণবিক বোমা আছে। আচ্ছা, ইরান তো নন এনপিটি এর সদস্য, ইরান তো নন প্রলিফারেশন ট্রিটিতে অংশগ্রহণ করেছে। ইরানের উপর নজরদারি, কেউ বলছে না ইরান পারমাণবিক বোমা তৈরির জায়গায় পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বলছে পারমাণবিক বোমা ইরান তৈরি করছে, সে কারণে আক্রমণ করতে হবে। আর দ্বিতীয়ত হলো এই আক্রমণের ফলে ইরানের কিন্তু পারমাণবিক বোমা প্রকল্প যদিও তারা করে থাকে, এটা কিন্তু থামানো যাবে না। আর একটা কথা আমাদের মনে করে, আমি গতবারও বলেছিলাম গত আলোচনায়, যে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন, গণবিধ্বংসী অস্ত্র, এই অজুহাতে ইরাককে কিন্তু দখল করেছিল আমেরিকা। ইরাক দখল করেছিল, এবং সারা পৃথিবীর সমস্ত বিশেষজ্ঞ দল ইরাকের মাটির প্রতি ইঞ্চি তন্ন তন্ন করেও কোথাও কোন রকম গণবিধ্বংসী অস্ত্রের ছিটে ফোটাও পায়নি। সম্পূর্ণ মিথ্যে অজুহাতে ইরাককে ধ্বংস করা হয়েছিল। একইভাবে সম্পূর্ণ মিথ্যে অজুহাতে ট্রাম্প, এক মহা পাগল, এক শয়তান, সে পৃথিবীকে ধ্বংস করার জন্য, পৃথিবীকে বিপর্যস্ত করার জন্য ইরানে মার্কিন রণতরী কিংবা যুদ্ধ বিমান থেকে 3টি পরমাণু কেন্দ্রে আঘাত করেছে। আরো আঘাত করবে নিশ্চয়ই, করলে একই জবাব পাবে। তাদের জন্য আফগানিস্তানের ভাগ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে ইন দ্য লং রান। একেবারে সংক্ষেপে আরেকটা শব্দ জানতে চাইছি, আরেকটা উত্তর, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি যুদ্ধ বিশ্বকে গ্রাস করে, মার্কিন যুক্তরাষ্ট্র কি তার দায় এড়াতে পারবে? মার্কিন এই প্রশ্নটাই ঠিক না। এ তো মার্কিন যুক্তরাষ্ট্র দায়, মার্কিন যুক্তরাষ্ট্র সব শুরু করেছে, দায় মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধটা শুরু করেছে বিনা কারণে। মার্কিন যুক্তরাষ্ট্র এতগুলো মানুষের অভিযোগ ছিল, এখন তো অভিযোগ না। মার্কিন পৃথিবীর রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমস্ত যুদ্ধের ক্ষেত্রে মূল নায়ক মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি দাঁড়িয়ে আছে অনেকটাই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উপর। পৃথিবীর বিভিন্ন দেশকে অস্ত্র বিক্রি করে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতির রমরমা। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকেও অস্ত্র বিক্রি করবে, আমেরিকাকে পাকিস্তানকে অস্ত্র বিক্রি করবে, এবং ভারত পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক থাকলে সবচেয়ে বেশি ক্ষতি মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ অস্ত্র বিক্রির বাজার বন্ধ হয়ে যাবে। সেখানে যেখানে যুদ্ধ সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সাম্রাজ্যবাদী শক্তি। সে পৃথিবীর সর্বত্র শান্তির বিপক্ষে, যুদ্ধের পক্ষে সে কাজ করছে। এইখানেও ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র। ওই ক্ষেত্রে আমরা যেটা আশা করবো, ভারতবর্ষের মানুষ, এই যুদ্ধ কিন্তু আমাদেরকে গ্রাস করবে, আমাদের অর্থনীতিকে গ্রাস করবে, আমাদের জ্বালানি তেল সরবরাহকে গ্রাস করবে। আমাদের ভারতবর্ষের মধ্যপ্রাচ্যে প্রায় আমাদের লক্ষ লক্ষ ভারতীয় আছেন যাদের পাঠানো টাকার উপর ভারতবর্ষের অর্থনীতি নির্ভরশীল। তারা বিপন্ন হবে, সারা পৃথিবী বিপন্ন হবে। আর যদি কোনোভাবে তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে, তাহলে তো মহাসাগরের জল স্রোত এদিকেই আসবে। যারা ম্যাপ দেখেন, সমুদ্রের জলরাশির গতিবিধি প্রত্যক্ষ করেন, তারা দেখবে মধ্যপ্রাচ্য থেকে জল এদিকেই চলে আসবে, গুজরাট হয়ে আমাদের 5টি রাজ্যকে প্রত্যক্ষভাবে আঘাত করবে। তাই এই যুদ্ধ আমাদের পক্ষে বড় বিপদ। আমাদের সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করা উচিত, ইসরায়েলের নিন্দা করা উচিত, যেটা ভারত সরকার করছে, এটাই দুঃখজনক। যে জায়গাটা শেষ করলেন, এই যে এটাই দুঃখজনকটা হচ্ছে ভারত সরকারকে আরো অনেক বেশি নিজেকে মেলে ধরার কথা। এই উপসাগরীয় এই যুদ্ধে ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হবে না, যুদ্ধ না করলেও কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি অর্থনৈতিকভাবে এবং নানাভাবে পরিবেশগত দিক থেকেও আমরা
আক্রান্ত হতে পারি। এই অন্যায় আক্রমণ বা এই অন্যায় যুদ্ধ বন্ধ হোক, সেই জন্যই আজকের এই অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।